আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চিলার নিয়ে। তো চিলার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন চিলার আর একটা হচ্ছে ভেপার কম্প্রেশন চিলার। তো ভেপার অ্যাবজর্পশন চিলারে গ্যাসকে সংকুচিত এবং প্রবাহিত করার জন্য তাপকে ব্যবহার করা হয় এবং ভেপার কম্প্রেশন চিলারে গ্যাসকে সংকুচিত এবং প্রবাহিত করার জন্য কম্প্রেসরকে ব্যবহার করা হয়। ভেপার কম্প্রেশন চিলার আবার দুই প্রকার, একটা হচ্ছে এয়ার কুল চিলার আর একটা হচ্ছে ওয়াটার কুল চিলার। অর্থাৎ যেটার কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য বাতাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে এয়ার কুল চিলার, যেমন এটি। আর যেটার কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয় সেটাকে ওয়াটার কুল চিলার বলা হয়। আপনারা এখানে যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন, এইটা এই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে চিল্ড ওয়াটার রিটার্ন লাইন। এটা চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন, অর্থাৎ চিলার থেকে ঠান্ডা পানি এই পাইপের মধ্য দিয়ে এফসিউতে যাচ্ছে এবং সেখানে বাতাস থেকে তাপ গ্রহণ করে আবার এই রিটার্ন লাইন দিয়ে ফিরে এসে পাম্পের সাকশন রাইজারে যাচ্ছে। তো রাইজার মূলত একটা পাইপ, যে পাইপ থেকে কয়েকটা শাখা পাইপ বের হয়, সেটাই মূলত রাইজার। তো সাকশন রাইজার থেকে আমাদের এই সিস্টেমে তিনটা পাম্প, দুইটা চলে একটা অফ থাকে। তো পাম্পের সাকশন সাইডে আসতেছে পাইপের মধ্য দিয়ে এবং পাম্পের মাধ্যমে পাম্পিং হয়ে আরেকটা পাইপ দিয়ে ডিসচার্জ রাইজারে যাচ্ছে এবং সেখান থেকে একটা পাইপের মধ্য দিয়ে চিলারের সেলে পানি প্রবেশ করতেছে। এখানে পাম্প কত প্রেসারে পানিগুলোকে পাম্পিং করতেছে, তো এই প্রেসারগুলো এই প্রেসার গেজ মিটারে শো করতেছে। তো পাম্পের মাধ্যমে পানি পাম্পিং হয়ে সাপ্লাই লাইন দিয়ে এসে আমাদের তিনটা চিলারের সেলের ইনসাইডে প্রবেশ করতেছে। চিলারের ইনসাইডে প্রবেশ করে চিলার সেলের ভিতরে আপনারা সবাই জানেন ইভাপোরেটর থাকে। তো ইভাপোরেটরে মাধ্যমে ঠান্ডা হয়ে আবার আউটসাইড দিয়ে বের হয়ে সরাসরি আমাদের ফ্লোরের এফসিউগুলোতে যাচ্ছে। তো আপনারা জানেন পাইপের ভিতরে বিভিন্ন সময় মরিচা পড়তে পারে বা ময়লা থাকতে পারে। তো এই ময়লা যাতে চিলারের সেলের ভিতরে না যায় এই জন্য এখানে একটা ওয়েস্ট টেনার ব্যবহার করা হয়েছে, যেটা পানিকে সেকে এরপরে পানিকে চিলার সেলের ভিতরে প্রবেশ করায়। এখানে কতটুকু প্রেসারে চিলারের সেলের ভিতরে পানি প্রবেশ করতেছে এটা এই প্রেসার গেজ মিটারে শো করতেছে। এটা হচ্ছে জামিল চিলার। এটা সাধারণত 20 থেকে 40 PSI পানির প্রেসারে এটা কাজ করে। যদি 40-এর উপরে এবং 20-এর নিচে পানির প্রেসার নেমে যায় তাহলে চিলার সিগন্যাল দিয়ে কম্প্রেসরকে অফ করে দেয়, অর্থাৎ চিলার বন্ধ হয়ে যায়। এটা বিভিন্ন চিলারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। কত ডিগ্রি টেম্পারেচারে পানি চিলার সেলে প্রবেশ করতেছে এটা ম্যানুয়ালি দেখার জন্য দুই সাইডে এবং কতটুকু ডিগ্রিতে বের হচ্ছে দুই সাইডে দুইটা থার্মোমিটার ব্যবহার করা হয়েছে এবং চিলার সেলের ইনসাইডে এবং আউটসাইডে দুইটা করে সেন্সর ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে কতটুকু টেম্পারেচারে পানি প্রবেশ করতেছে এবং কতটুকু টেম্পারেচারে পানি বের হচ্ছে এই জন্য টেম্পারেচার সেন্সর, এবং যে পানিটা প্রবেশ করতেছে পানিটার প্রেশারটা কত রিয়েল টাইম এই প্রেশারটা পরিমাপ করার জন্য এখানে একটা প্রেশার ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। প্রেশার ট্রানজিস্টর মূলত একটা প্রেশার পরিমাপক যন্ত্র। এটা পানির প্রেশারের উপর ভিত্তি করে ডাটা নিয়ে আমাদের চিলারের মেন সার্কিট বোর্ডে ডাটা প্রদান করতেছে এবং মেন সার্কিট বোর্ড ডিসপ্লের মাধ্যমে আমাদের জানাই দিচ্ছে যে আসলে কতটুকু প্রেশারে পানি প্রবেশ করতেছে এবং কতটুকু প্রেশারে পানি বের হচ্ছে। তো আমাদের এই সিস্টেমে হ্যান্ডবেলের স্ক্রু কম্প্রেসর ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে কম্প্রেসরের সাকশন সাইড, এটা হচ্ছে সাকশন সার্ভিস ভালভ। এই অংশটা হচ্ছে কম্প্রেসরের মোটর। এই অংশটাতে মোটরের টার্মিনাল, এই অংশটাতে মূলত কম্প্রেসরের মেকানিক্যাল যন্ত্রাংশ থাকে এবং এই অংশটা হচ্ছে অয়েল সেপারেটর। আর এটা হচ্ছে ডিসচার্জ সার্ভিস ভালভ। তো ডিসচার্জ সাইডে আপনারা তিনটা সেন্সর দেখতে পাচ্ছেন। দুইটা হচ্ছে হাই প্রেশার কাট আউট সেন্সর, যেটা কম্প্রেসরের সেফটির জন্য ব্যবহার করা হয়েছে। আরেকটা হচ্ছে প্রেশার ট্রানজিস্টর। আপনারা জানেন যে প্রেশার ট্রানজিস্টরের কাজ হচ্ছে
সার্কিট থেকে যখন প্রেসার ট্রানজিস্টরে একটা ভোল্টেজ তিনটা তার থাকে, 3টা বা 4টা তার থাকে, তো 3টা তারে যখন 2টাতে একটা ভোল্টেজ প্রদান করার পরে প্রেসার ট্রানজিস্টর করে কি, এর কতটুকু প্রেশার আছে ওই অনুযায়ী এর ভিতরে একটা ফোর্স তৈরি হয় এবং এ ভোল্টেজটাকে কম বেশি করে সার্কিটে প্রদান করে এবং সার্কিট ওই ভোল্টেজের মাধ্যমে বুঝতে পারে আসলে এটাতে কতটুকু প্রেশার আছে। অর্থাৎ প্রেসার ট্রানজিস্টর হচ্ছে প্রেশার পরিমাপক যন্ত্র, আর হাই প্রেশার কাট আউট হচ্ছে, এটা হচ্ছে কোনো কারণে যদি সিস্টেমের প্রেশার নির্দিষ্ট সীমার থেকে বের হয়ে যায় তখন এটা কাট হয়ে অর্থাৎ ডিসকানেক্ট হয়ে এই বক্সের মধ্যে একটা এসএসপিএস থাকে, তো এসএসপিএসকে সিগন্যাল প্রদান করে এবং এসএসপিএস কম্প্রেসরকে বন্ধ করে দেয়। অর্থাৎ হাই প্রেশার কাট আউট সুইচগুলো হচ্ছে সেফটির জন্য এবং প্রেশার ট্রানজিস্টর হচ্ছে প্রেশার পরিমাপ করার জন্য। এখানে সাকশন সাইডে 2টা সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে হাই প্রেশার কাট আউট আর একটা হচ্ছে প্রেশার ট্রানজিস্টর। এটা হচ্ছে মোটরের টার্মিনাল বক্স। তো এখানে এই মোটরগুলো সাধারণত পার্ট ওয়েল্ডিং, অর্থাৎ এই একটা মোটরের ভিতরে 3 ফেজের 2 সেট ডেল্টা কয়েল আছে। এটা স্টারেও হতে পারে বা স্টার ডেল্টাতেও হতে পারে। এখানে ডেল্টা কয়েল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই মোটরের ভিতরে, অর্থাৎ একটা মোটরের ভিতরে ধরে নেন যে 2টা মোটর আছে, অর্থাৎ 3 ফেজের 2টা করে কয়েল আছে। যখন কম লোডের প্রয়োজন হয় তখন এক সেট কয়েল ওপেন হয়, মানে চালু হয়, এক সেট কয়েল বন্ধ থাকে। যখন বেশি লোডের প্রয়োজন হয়, শক্তি বেশি প্রয়োজন হয়, তখন 2 সেট কয়েলই একসাথে চালু হয় এবং কম্প্রেসরকে অধিক শক্তি প্রদান করে। কম্প্রেসরের উপরে যে এই যে 4টা ভাল্ব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোডার আনলোডার ভাল্ব। এই লোডার আনলোডার ভাল্বের কাজ হচ্ছে সাকশন থেকে গ্যাস এসে যখন কম্প্রেসরে প্রবেশ করতেছে, এই প্রবেশ পথটাকে কখনো কম খোলানো কখনো বেশি খোলানো সিস্টেমের চাহিদা অনুযায়ী। যখন বেশি খোলে তখন বেশি গ্যাস কম্প্রেসরের মধ্যে প্রবেশ করে এবং কম্প্রেসর মোটরের উপর লোড করে, কম্প্রেসরটা লোডে যায়। আবার যখন দেখা যায় সিস্টেমের ঠান্ডার চাহিদাটা কমে যাচ্ছে, তখন কম পরিমাণ গ্যাস প্রবেশ করায়, তখন কম্প্রেসরের প্রতি লোড কম পড়ে এবং মোটর কম অ্যাম্পিয়ার গ্রহণ করে। তো এইভাবে এটা মূলত লোড আনলোড ব্যালেন্স করে। আপনারা এই যে ডিসচার্জ লাইনটা দেখতে পাচ্ছেন, তো ডিসচার্জ লাইনের মাধ্যমে গ্যাস সংকুচিত হয়ে ইভাপোরেটরের কন্ডেন্সারে প্রবেশ করতেছে এবং কন্ডেন্সারে আইসোবেরিক প্রসেসের মাধ্যমে এই উচ্চ তাপের গ্যাসটা ভেপার মিশ্রিত ঠান্ডা হয়ে ভেপার মিশ্রিত লিকুইডে পরিণত হচ্ছে। হওয়ার পরে ড্রায়ার স্ট্রেনারে আসতেছে। তো আপনারা সবাই জানেন ড্রায়ার স্ট্রেনারের কাজ হচ্ছে সিস্টেমের মধ্যে যাতে যদি কোনো ময়লা থাকে এই ময়লাকে আটকিয়ে রাখা। কারণ যদি ময়লাকে আটকিয়ে না রাখা হয় তাহলে যে ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল্ব বা এক্সপানশন ডিভাইসগুলো ব্যবহার করা হয় ওগুলোর মধ্যে সরু একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটা ব্লক হয়ে যেতে পারে। এই জন্য এখানে ড্রায়ার স্ট্রেনার ব্যবহার করা হয়েছে। তো দেখেন ড্রায়ার স্ট্রেনারের পর এই যে পাইপ দিয়ে ওখানে একটা সলিনয়েড ভাল্ব আছে, সলিনয়েড ভাল্ব হয়ে ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল্ব হয়ে চিলারের শেলের ভিতরে যে ইভাপোরেটর আছে এই ইভাপোরেটরে লাইনটা গেছে এবং এই যে মোটা লাইনটা হয়ে, অর্থাৎ মোটা লাইনটা হচ্ছে সাকশন লাইন, ইভাপোরেটর থেকে এই দিক দিয়ে আবার গ্যাস সাকশন লাইনের মধ্য দিয়ে এসে কম্প্রেসরে প্রবেশ করতেছে। তো এইভাবে মূলত এই মেকানিক্যাল সাইকেলটা সম্পন্ন হয়। এই যে এটা হচ্ছে ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল্ব। তো আপনারা সবাই জানেন ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল্বের কাজ হচ্ছে সিস্টেমের ঠান্ডার চাহিদা অনুযায়ী ইভাপোরেটরে একটা সরু ছিদ্র দিয়ে নিয়ন্ত্রিত হারে রেফ্রিজারেন্ট সরবরাহ করা। তো এখানে আপনারা আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন, নিচের পাইপটা। তো এই পাইপটা যায় ডিসচার্জ লাইনের সাথে, অর্থাৎ কম্প্রেসরের ডিসচার্জ লাইনের সাথে সংযুক্ত হয়েছে। এই পাইপটার কাজ হচ্ছে কোনো কারণে যদি অনাকাঙ্ক্ষিতভাবে এই শেলের তাপমাত্রা অতিরিক্ত কমে যায় তাহলে ওখানে একটা সলিনয়েড ভাল্ব আছে যেটা ওপেন হয়ে যাবে এবং ওই ডিসচার্জ লাইনের মধ্য দিয়ে গরম গ্যাস আসে এখানে প্রবেশ করবে এবং সাথে সাথে এই শেলের তাপমাত্রা বেড়ে যাবে। আবার এখানে একটা ছোট থার্মোস্ট্যাটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, এটা থেকে সবসময় ঠান্ডা গ্যাস
কম্প্রেসরের সাকশন সাইডে প্রবেশ করে এবং মোটরগুলোকে ঠান্ডা রাখে। আবার কম্প্রেসরের এই অংশে একটা লিকুইড ইনজেক্টর লাইন ব্যবহার করা হয়েছে। যদি কম্প্রেসরের মেকানিক্যাল অংশের তাপমাত্রা কখনো বেড়ে যায় তাহলে এই স্টেইনারের পরে যে লাইনটা গেছে, লাইনটা দেখতে পাচ্ছেন, তো এই দিক দিয়ে গ্যাস এসে এই যে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়ে, অর্থাৎ ডিসচার্জ টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে, এই মেকানিক্যাল অংশের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন ঠান্ডা গ্যাস এর মধ্যে স্প্রে করে মেকানিক্যাল অংশগুলোকে সুরক্ষিত রাখতেছে। কম্প্রেসরের টার্মিনাল বক্সের নিচের অংশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে মূলত অয়েল ফিল্টার থাকে। এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এটা অয়েল চার্জ করার জন্য। ওখানে সাইড গ্লাস ব্যবহার করা হয়েছে অয়েল লেভেল দেখার জন্য। এটা হচ্ছে অয়েল লেভেল সুইচ। এবং কম্প্রেসরের অপর সাইডে যে তারটি দেখতে পাচ্ছেন কালো, এটা হচ্ছে অয়েল হিটারের তার। এবং এই সাইডে যে একটা প্রেশার ট্রানডিউসার দেখতে পাচ্ছেন, এটা আসলে কতটুকু অয়েল প্রেশার আছে এটা পরিমাপ করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের চিলারের কন্ট্রোল বক্স। প্রথমে এখানে 3 ফেজের লাইন এসে ঢুকছে। ঢোকার পরে এই 3 ফেজের লাইন এখান থেকে সার্কিট ব্রেকার আসছে। তো সার্কিট ব্রেকার থেকে আমি প্রথমেই বলছি যে এখানে একটা মোটরের মধ্যেই 2 সেট কয়েল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বলতে পারেন যে একটা মোটরের মধ্যে 2টা মোটর। তো 2টার কয়েলকে বিদ্যুৎ প্রদান করার জন্য 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর আসলে সার্কিটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, কখন 2টা চলবে, কখন একটা চলবে। এবং কম্প্রেসর কতটুকু কারেন্ট গ্রহণ করতেছে এটা পরিমাপ করার জন্য এখানে একটা সিটি ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের চিলারের ওয়ারিং ডায়াগ্রামটা দেওয়া আছে, কোথায় থেকে কোথায় লাইন গেছে। তো এখানে দেখেন 3 ফেজ আসছে, কিন্তু এই সিস্টেমের কন্ট্রোলিং ডিভাইসগুলোকে এবং বিভিন্ন ভালভগুলোকে পরিচালনার জন্য সিঙ্গেল ফেজের প্রয়োজন হয়। তো এখানে যেহেতু নিউট্রাল নাই, সেহেতু এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো এই ট্রান্সফরমারটা এখান থেকে 2টা ফেজ, এই যে এখানে ফিউজের মধ্যে যাচ্ছে। তো ওখান থেকে এই ট্রান্সফরমারে 440 ঢুকতেছে ইনসাইডে, এবং আউটসাইডে ট্রান্সফরমার এটাকে ফেজ এবং নিউট্রালে 220-তে রূপান্তরিত করতেছে, এবং আর 2টা ফিউজের মধ্যে যাচ্ছে, এবং ফিউজ থেকে সার্কিট বোর্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে। এখানে 2টা সুইচ, একটা হচ্ছে সার্কিট বোর্ডকে অন অফ করার জন্য, আর একটা হচ্ছে কম্প্রেসরকে ফ্যানগুলোকে অন অফ করার জন্য। এটা হচ্ছে EXV, ইলেকট্রনিক্স এক্সপানশন ড্রাইভার। অর্থাৎ এটার মাধ্যমে ইলেকট্রনিক্স এক্সপানশন ভালভকে কন্ট্রোল করা হচ্ছে, কখন বেশি খুলবে, কখন কম খুলবে পরিচালনা করা হচ্ছে। এবং এটি ডাটা নিচ্ছে সিস্টেমের মূল সার্কিট বোর্ড থেকে। অর্থাৎ সিস্টেমের মূল সার্কিট বোর্ড ওকে ডাটা প্রদান করতেছে, তুই এতটুকু খোলা, ও সে অনুযায়ী ওরে এতটুকু খোলাচ্ছে, এতটুকু বের করতেছে, মানে ওপেন করতেছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে 4টা ফ্যানকে চালানোর জন্য 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং প্রোটেকশনের জন্য মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার 2টা। উপরে ভোল্টেজ মনিটর রিলে ব্যবহার করা হয়েছে। যদি সিস্টেমের ভোল্টেজ 440-এর উপরে চলে যায় তাহলে এটা আর সিস্টেমের সার্কিট বোর্ডে পাওয়ার সরবরাহ করাবে না, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আবার যখন সিস্টেমের ভোল্টেজ কমে যাবে, অটোমেটিক এটা আবার কাজ শুরু করে দিবে, সিস্টেমের সার্কিটের মধ্যে আবার পাওয়ার দেওয়া শুরু করবে। এখানে উপরের সার্কিট বোর্ডটাই হচ্ছে মেন কন্ট্রোলার সার্কিট বোর্ড, এবং এখানে যতগুলো তার দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে সেন্সরের তার। তো সেন্সর থেকে এটা ডাটা সংগ্রহ করে এর নিচের যে সার্কিট বোর্ড আছে এটাতে হচ্ছে সিগন্যাল প্রদান করতেছে, এবং নিচেরটা থেকে যতগুলো তার দেখতে পাচ্ছেন সবগুলো ভাল্ব, সবগুলো সলিনয়েড ভাল্ব এখান থেকে যাচ্ছে। অর্থাৎ এটা সবগুলো ভাল্বগুলোকে, বিভিন্ন রিলেগুলোকে ওপেন ক্লোজ করতেছে, আর ও হচ্ছে সকল সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে এই বোর্ডটাকে পুরো কন্ট্রোলার বক্সটাকে পরিচালনা করতেছে। তো এটা হচ্ছে আমাদের চিলারের ডিসপ্লে। তো এখানে শো করতেছে চিলার কখন কোন অবস্থায় আছে। এটা হচ্ছে ম্যানু বাটন।
এটা হচ্ছে স্ট্যাটাসে গেলে আসলে দেখা যায় কম্প্রেসর মানে চিলারটা কোন অবস্থায় আছে, রান না স্টপ না কোন অবস্থায়। কম্প্রেসরটা এখন আনলোডে আছে, অর্থাৎ বন্ধ হয়ে আছে। মোটর 0% লোডে আছে, অর্থাৎ বন্ধ। এখানে সাকশন প্রেশার শো করতেছে, এখানে ডিসচার্জ প্রেশার শো করতেছে। এটা হচ্ছে ইনপুট। এখানে আসলে দেখা যায় আসলে কোনটা কোন অবস্থায় আছে, কোন ভালভগুলো ওপেন আছে ক্লোজ আছে। এটা হচ্ছে ইনপুট। তো ইনপুটের মধ্যে গেলে দেখা যায় প্রত্যেকটা সেন্সরের মানে তথ্য উপাত্তগুলো ইনপুটের মধ্যে গেলে দেখা যায়। এই যে দেখেন সাকশন প্রেশার, ডিসচার্জ প্রেশার, অয়েল প্রেশার। আর উপরে যে আউটপুটে আছে, আউটপুটে দেখা যায় যে কোন কোন ভালভ খুলছে, কম্প্রেসর কতগুলো চলতেছে এগুলো। আর অ্যালার্মে আসলে অ্যালার্ম কাজ করে। এটা তো হচ্ছে লক আউট অ্যালার্ম, অর্থাৎ অ্যালার্মের লকশিট দেখা যায়। উপরেরটা হচ্ছে কোনো কারণে অ্যালার্ম আসলে যদি এটাকে রিসেট দেওয়া লাগে তাহলে অ্যালার্ম রিসেট। এরপর উপরে হচ্ছে সেট পয়েন্ট। তো সেট পয়েন্ট আসলে আমাদের কোনো কাজ নেই। সেট পয়েন্টের মাধ্যমে চিলারে ডাটা দেওয়া হয় আসলে কতটুকুর তাপমাত্রায় এটা চালু হবে, কতটুকু পানির তাপমাত্রা থাকবে, কখন বন্ধ হবে, এসব আর কি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যেহেতু এখানে ওয়াটার সার্কুলেশন হয়, তো ওয়াটার সার্কুলেশন হওয়ার ফলে সিস্টেমের ভিতরে বুদবুদ এবং বাতাসের সৃষ্টি হয়। এই বাতাসগুলো বের করে দেওয়ার জন্য পাইপলাইনের বিভিন্ন জায়গায় এরকম এয়ার ভ্যান ব্যবহার করা হয়েছে, যেগুলো এই সিস্টেমের বাতাসগুলোকে বাহিরে বের করে দেয়। তো সিস্টেমের বাতাসগুলোকে বাইরে বের করে দেওয়ার ফলে ভিতরে পানির কিছু ঘাটতি দেখা যায়। আবার কোনো কারণে যদি এফসিউ খোলা হয় বা এফসিউ লিক হয়ে যায়, সেক্ষেত্রেও পানির ঘাটতি দেখা দিতে পারে। তো ঘাটতি পূরণ করার জন্য উপরে একটা মেকআপ ওয়াটার লাইন ব্যবহার করা হয়েছে, যেটা পাম্পের সাকশন রাইজারে এসে লাগছে। এটা হচ্ছে আমাদের মেকআপ ওয়াটার লাইনের মোটর। এই মোটরটা ওয়াটার লাইন থেকে পানি নিচ্ছে এবং পাম্পিং করে এই পানির ট্যাঙ্কিতে পাঠাচ্ছে, এবং ট্যাঙ্কিতে একটা ফ্লোর সুইচ লাগানো আছে। তো যখন ট্যাঙ্কির পানি খুলে যাচ্ছে তখন ফ্লোর সুইচ মোটরটাকে চালু করে দিচ্ছে, আবার ট্যাঙ্কিতে পানি ফুল হলে ফ্লোর সুইচ মোটরটাকে অফ করে দিচ্ছে। এবং এই ট্যাঙ্কি থেকেই এই পাইপলাইনের মেকআপ পাইপলাইনের মাধ্যমে সিস্টেমের সাকশন রাইজারে এসে পানিগুলো যুক্ত হচ্ছে। আর আসলে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আর আমার অনেক কিছু ভুল হতে পারে। যদি ভুল হয় দয়া করে আপনারা সেগুলো ধরে দিবেন, যাতে আমি নিজে সংশোধন হতে পারি এবং আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারি। আর আমি আসলে চিলার সম্পর্কে তেমন কিছু জানি না, তবে যতটুকু জানি আমি চেষ্টা করি ততটুকুই, মানে যারা জানে না আমি যতটুকু জানি অতটুকুই তাদেরকে জানানোর চেষ্টা করি।